আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদের সামনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যতম একটি উপন্যাস পদ্মনিশী, সেই উপন্যাসটির সামারি অর্থাৎ উল্লেখযোগ্য কিছু চরিত্রের উল্লেখযোগ্য কিছু পার্ট বা রুল নিয়ে আলোচনা করব এবং আর কি যেটা অ্যাবস্ট্রাক্ট বা সামারি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সব মিলিয়ে এই নিশিবদ্ধ উপন্যাসটি অসাধারণ, আমার কাছে অসাধারণ লেগেছে। পথের পাঁচালী, এরপরে আদর্শ হিন্দু হোটেল, এরপরে আমি আসলে এই উপন্যাসটিকে রাখবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এক কথায় অসাধারণ। তো আমরা জানি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসলে উপন্যাস তিনি গ্রামীণ বা সমাজকে নিয়ে লেখেন, সেগুলোকে গভীরভাবে ধারণ করা যায়। তিনি গভীরভাবে ধারণ করে খুব ক্ষুদ্র অতি ক্ষুদ্র বিষয়গুলিকে তিনি তুলে আনেন, অর্থাৎ গ্রামীণ জীবনগুলোকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা যায় এনার উপন্যাসগুলো পড়লে। তো এই পদ্মনিশী উপন্যাসটিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের সমাজের নারীদের প্রতি যেই অবহেলা, নারীদের প্রতি যে ভায়োলেন্স করা হচ্ছে, সেটা একটা চিত্র তিনি তুলে ধরেছেন। তাদেরকে কীভাবে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে না, তাদের কিছু ভুল ত্রুটির কারণে, যে ভুল ত্রুটি আসলে ওই নারীর নাকি ওই পুরুষের সেটা না জেনে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তো যাও গল্পটা আমরা শুরু করি। তো উপন্যাসটির শুরুতেই আমরা দেখতে পাই যে একজন মহিলা, সে স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়িতে বা বাপের বাড়িতে যাচ্ছে, নিজের বাপের বাড়িতে যাচ্ছেন। তো তার কারণ কি, সে এখন নিজে নিজে বলতেছে যে সে বন্ধ্যা, অর্থাৎ তার কোনো সন্তান হয় না। যে একটা কারণে তার স্বামী তাকে প্রচুর মারধর করতো, এমনকি সর্বশেষে আরেকজন মহিলাকে আরেকটাকে দ্বিতীয় বিবাহ করার পরে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, যার ফলশ্রুতিতে সে স্বামীর বাড়ি থেকে সব কিছু নিয়ে, মানে উইথ লাগেজ, উইথ বিলঙ্গিংস, সব কিছু নিয়ে সে বাপের বাড়িতে যাচ্ছে। তো আর সেই মেয়েটির নাম হলো পুষ্প, খুব সুন্দর নাম। তো পুষ্প নামক এই মেয়েটি এরকম মানে দুর্ভাগ্যের একটা চক্রে পতিত হওয়ার কারণে সে এরকম স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে যাচ্ছে। আর হিন্দু সমাজে এটা আসলে খুব খারাপভাবে দেখা হয়, কারণ আমরা জানি তদানীন্তন সময়ে হিন্দু সমাজে দ্বিতীয় বিবাহ, অর্থাৎ বিধবাদের বিবাহ ছিল না বললেই চলে। আর এটা আর কি তেমনটা প্রচলন ছিল না, যদিও আইন পাস হয়েছিল উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856 সালে, তবুও আর কি হিন্দু সমাজে এটা তেমনভাবে অ্যাকসেপ্টেড না। তো যাও, তো পুষ্পার বাবার বাড়ি ছিল কার্তিকপুর নামক একটি গ্রামে। তো পুষ্প ক্রোশের পর ক্রোশ, মাইলের পর মাইল পাড়ি দিয়ে বাবার বাড়িতে আসলো। তো আস্তে আস্তে রাস্তায় দুজন মুরব্বী লোক গল্প করতেছিল। একজনের নাম ছিল নেপাল বারুজ্য, আর একজনের নাম ছিল হারাধন মুখুজ্জ। তো তারা পরস্পর গল্প করতেছিল। তো নেপাল বারুজ্য সে পুষ্পকে চিনত, চীনার সাথে ডাক দিল, এ পুষ্প, তুমি বাবার বাড়িতে কেন আসতেছো? তখন তেমন কিছু বলে নাই পুষ্প, কথাবার্তা বলে, হালকা কথাবার্তা বলে সে চলে গেল। তখন আরেকজন ছিল হারাধন মুখুজ্জ, সে জানতে চাইল যে আসলে মেয়েটা কি। তখন নেপাল বারুজ্য বলল, তুমি তো বাড়ির বাইরে ছিলে এতদিন, হঠাৎ করে তুমি সব কিছু তো জানতে পারবো না, কারণ তুমি বাইরে পড়াশোনা করছো, বাইরে থেকেছো। তো এই পুষ্প হলো বৈষ্ণব নামক এক শ্রেণীর মানুষ ছিল, যারা গান বা এরকম করে জীবিকা নির্বাহ করতো। তো ওই কী যেন একটা নাম ছিল সম্ভবত, দোল গোবিন্দ বৈষ্ণব, দোল গোবিন্দ বৈষ্ণবের নিয়ে। তো তারপরে পুষ্প তার বাড়িতে চলে যায়। আর তার বাবা তো মারা গিয়েছেন অনেক আগে, এখন তার পরিবারে শুধু মা বলতে আর একজন আছে। তো যখন মা দেখলো তার পুষ্প হঠাৎ করে বাড়িতে আসছে, তখন তার মা বলল, পুষ্প হঠাৎ করে যে এলি এরকম। তখন পুষ্প তার বিস্তারিত খুলে বলল, মা আমাকে বাড়ি থেকে আমি একবারে চলে আসছি। তখন গ্রামের বৃদ্ধ মানুষ, মহিলা, নিজে হাঁটতে পারে না, চলতে পারে না, নিজে চলতে পারে না আর কি, নিজের রোজগার নিজেই করে, কোনো মতে আর কি জীবন অতিবাহিত করে। তখন বলল, কেন চলে আসলি? যতই মার খা, যতই মারুক, যতই কাটুক, যেরকম করুক, স্বামীর সংসার তবুও ছেড়ে আসতে নেই।
কারণ স্বামীর সংসার সেরে আসলে এখন কী করে খাবি, এখন আরও বেশি কষ্ট হবে, যেটাই হোক তোর এখন চলে যেতে হবে। কিন্তু পুষ্প বলে আমি আর যেতে পারবো না, আমাকে একবারে বাইরে থেকে বের করে দিয়েছে, তোমার জামাইয়ের চরিত্র তুমি জানো। তবুও আমি কষ্ট করেছিলাম, কত কষ্ট সহ্য করেছি, তবুও তার বাড়িতে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে পারলাম না। সে আরেকটা বিবাহ করেছে এবং আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তারপরে মাকে কোনো মতে সে কনভিন্স করে, বোঝায় যে আমি আর যেতে পারবো না, আমাকে আর সে গ্রহণ করবে না। তারপর মাকে বলে আমি কামাই করব, মানুষের বাড়ি বাড়ি কাজ করবো, দরকার হলে করে আমরা দুজন ইনশাল্লাহ আমাদের জীবন অতিবাহিত করব। তারপরে পুষ্প দুপুরের খাবারের জন্য বা কাজের জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায়, প্রত্যেক বাড়িতে যায়, কিন্তু কেউ কাজ দেয় না। এক একজন এক এক অজুহাত দেয়, তার বাড়িতে সমস্ত ছেলে আছে, কেউ বলে আমার স্বামীর চরিত্র খারাপ, এরকম অনেক কোনো এক্সকিউজ দিয়ে তাকে কাজ দেয় না। এমনকি একটা বাড়িতে এমন হয়েছে যে বাড়ির একজন ছেলে সে পুষ্পকে একটা খারাপ প্রস্তাব দিয়েছে এবং তার বিনিময়ে সে টাকাও দিয়েছিল, কিন্তু পুষ্পক সেই টাকাটা প্রত্যাখ্যান করেছে, যেটা একটা ভুল বোঝাবুঝির কারণে। অর্থাৎ পুষ্পকে টাকা দিয়েছে সেটা আবার একজন দেখেছিল, ওটার সে ভাবি সম্ভবত, যার কারণে সে খেপে যায় এবং সে পুষ্পর মায়ের কাছে অভিযোগ দেয়, তোমার মেয়ে স্বামীর ভাত ছেড়ে এসে এখন মানুষের বাড়ি বাড়ি আসে আমার দেওয়ার থেকে টাকা নিচ্ছে, টাকা চাচ্ছে। তো সেটার কারণে পুষ্পর মা খুব রেগে যায় পুষ্পর ওপর। তো যাই হোক, এখানে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়, বিস্তারিত বললে বুঝতে পারবেন। তো এরপরে সে তো আর কোনো কাজ পায় না, না খেয়ে অনেক দিন কাটে। তো হারাধন মুকুর্জ নামে একজন ছিল, তার বাড়িতে গিয়েছিল, গিয়ে সেখানে একটু মুড়ি দিয়েছিল এবং কাজের জন্য কাজ চেয়েছিল, কিন্তু কাজ দেয় নাই। আর হারাধন মুকুর্জর একটা স্ত্রী ছিল এবং সেই স্ত্রীটা আসলে মারা গিয়েছিল এবং তাদের পক্ষে একটা সন্তান হয়েছিল, তার নাম হচ্ছে ভূতু। তো ভূতুকে দেখেই পুষ্প খুব আদর করে, যত্ন করে, তাকে কোলে নেয়। তো যেহেতু মা মারা গিয়েছে ভূতু, এজন্য তার বাবা হারাধন মুকুর্জ একটা বিবাহ করার সিদ্ধান্ত নেয় এবং সে পাত্রী খুঁজতেছিল এবং পেয়ে গিয়েছিল, তাদের বিয়ে 26 তারিখে হওয়ার কথা। তো এই মিলিয়ে হারাধনবাবুকে পুষ্পকে বলে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন, আমার কিছু লাগবে না, শুধু খাওয়া দাওয়া দিলে হবে, আমি কাজের বিনিময়ে শুধু খাবো, কোনো বেতন লাগবে না। তখন হারাধনবাবু বলে আমার বাড়িতে তো দুজন কাজের লোক আছে, আমি আর কাজের লোক কী করবো। তো এই কারণে আর সেখানেও কাজ পেল না পুষ্প, এই কারণে সে নিঃস্ব হয়ে খুব হতাশ হয়ে চলে যায়। তারপরে যে ঘটনা আগে বললাম সেটাই, সে একেবারে ফ্রাস্ট্রেটেড হয়েছিল, যার কারণে সে সিদ্ধান্ত নিয়েছিল যে আমার বেঁচে থাকা আর দুনিয়াতে সম্ভব নয়। এই কারণে সে একটা দড়ি নিয়ে তাদের বস্তির একটা পুকুর ঘাট আছে, তো সেখানে গিয়ে সে আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নেয় যে সেখানে গিয়ে আত্মহত্যা করবে। তো এমন সময় আত্মহত্যা করবে এবং এমন সময় তো নিপাল বারুজ্জু নামক ওই ব্যক্তিটা সে পুষ্পকে দেখে পিছন থেকে ডাক দেয়, পুষ্প। তো ডাক দেওয়ার পরে তার সাথে কথা হয়, তুমি আত্মহত্যা করতে চাচ্ছ কেন? তো তোমাকে আমি একটা প্রস্তাব দিই যে তুমি এখানে কোনো কাজ পাবো না, তোমাকে বলেছিলাম আগে যে আমার সাথে তুমি কলকাতায় চলো, সেখানে আমার একটা ঘর আছে এবং সেখানে তুমি থাকবা এবং আমাকে আর কি একটু আনন্দ দেবা। মানে এই নেপাল বাণিজ্য খারাপ প্রকৃতির লোক ছিল, সে মূলত পুষ্পকে খারাপ লাইনে নিয়ে যায় বা খারাপ দিকে নিয়ে যায়। যদিও এই নেপাল বাণিজ্য মিথ্যা কথা বলেছিল, সে পুষ্পকে নিয়ে একটা পতিতালয়ে রেখে আসে। তো এরপরে আমরা যদি দেখি পরের সিনে দেখা যায় যে পুষ্প একটা পতিতালয়ে কাজ করতেছে এবং নেপাল বাণিজ্য তাকে ধোকা দিয়ে মিথ্যা বলে একটা পতিতালয়ে বিক্রি করেছে বা একটা রেখে এসেছে মোটা টাকার বিনিময়ে সম্ভবত। তো এই কারণে পুষ্প নিজেকে নিয়ে খুব আর কি নিজেকে খুব কলুষিত মনে করত এবং খুব নিজেকে খুব খারাপ ভাবতো এবং অপবিত্র মনে করতো, কারণ তার ইচ্ছা তো এরকম ছিল না, সে দুনিয়াতে কষ্ট করে খাবে, কাজ করে খাবে, তো এ পদে সে আসতে চায় নাই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যার কারণে তাকে এখানে আসতে হলো। তো এখানে আসার পরে তারপরে
আর কি সৌভাগ্যক্রমে এই পুষ্পর সাথে একজন ভালো মানুষের সাক্ষাৎ হয়। যদিও তার উপরটা খারাপ ছিল কিন্তু ভেতরটা সে ভালো ছিল, অর্থাৎ তার নাম ছিল অনঙ্গবাবু। সে আসলে ফ্রাস্ট্রেটেড, হতাশ ছিল, তার স্ত্রীকে নিয়ে সে অসন্তুষ্ট ছিল, তাকে সে পাত্তা দিত না। সব মিলিয়ে পারিবারিক একটা ডিসস্যাটিসফ্যাকশন বলা চলে, যার কারণে সে পতিতলায় আসতো। এবং এ সময় একবার তার সঙ্গে এই পুষ্পর সাক্ষাৎ হয়, যার কারণে সে পুষ্পকে আর কি অন্তর থেকে ভালোবেসে ফেলে, অর্থাৎ যে সম্পর্কটা আর কি তৈরি হয়। এবং এমন তাদের পরস্পরের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয় যে অনঙ্গবাবু সে সবসময় পুষ্পর কাছে আসতো ওই পতিতলায়, এবং পুষ্প ছাড়া অন্য কারো কাছে যেত না, এবং পুষ্পকে পুষ্পর কাছে অন্য কাউকে আসতেও দিত না। এরকম একটা পরিবেশন ক্রিয়েট করছে, যার কারণে পুষ্প কিছুটা হলেও পতিতালয়ের যে অন্যান্য পারিপার্শ্বিক যে অবস্থা, অন্যান্য পারিপার্শ্বিক পাশাপাশি যে মেয়েগুলো ছিল তাদের সাথে একটু হলেও ডিফারেন্সিয়েট বা একটা পার্থক্য সৃষ্টি হয়েছিল। তো এরকম করে চলতে থাকে পুষ্পর জীবন। তারপর হঠাৎ করে পুষ্পর সাক্ষাৎ হয় হারাধনবাবুর সাথে, এবং হারাধনবাবুকে কিছু টাকা পাঠিয়েছিল পুষ্প, বলল যে এ টাকাগুলো নিয়ে আমার মায়ের কাছে একটু পাঠিয়ে দেবেন। আমি মাকে কিছু পাঠাই, বিশেষ করে প্রত্যেক মাসে মাসে যেহেতু মা কাজকাম করতে পারে না, আমার সমর্থনে যতটুকু পারি মাকে পাঠাই, আপনি একটু হারাধনবাবু দয়া করে 30টা টাকা আমার মাকে নিয়ে গিয়ে দেবেন। তো এরপরে হারাধনবাবু বলে, আপনি কার কাছে টাকা পাঠান নিয়মিত? বলে, আজ নিপাল বারুজ্য আসে তো ওনার কাছে পাঠাই। তো তখন হারাধনবাবু বলে, আপনি আপনার মাকে টাকা পাঠান প্রত্যেক মাসে, কত মাস ধরে পাঠান? তো বললো, হবে তো অনেক কয় মাস। তো বললো, আপনার মা তো অনেক আগে মারা গিয়েছে। তখন পুষ্প খুব হতাশ হয়ে যায় যে মানুষ এত খারাপ হতে পারে, এত ধোঁকা দিতে পারে। পুষ্পর থেকে নিয়মিত টাকা নিত এবং নেবার যে সেগুলো নিজেই খেয়ে ফেলতো, অর্থাৎ তার মাকে তো দিতই না। এমনকি মারা গিয়েছে তার মা 1 বছর 1.5 বছর হয়ে গেল, তবুও সে নিয়মিত টাকা নিয়ে যেত পুষ্পর থেকে। অর্থাৎ পুষ্প শাড়ি দিত, কাপড় দিত, টাকা দিত, সব নিয়ে গিয়ে নেবার যে নিজে ভোগ করতো। তো যাই হোক, প্রথমে বলছি নেবার একটা ব্যাড ক্যারেক্টার। তো এরপরে হারাধনবাবু যেহেতু কাজ করতো কলকাতায় এবং থাকতো কার্তিকপুরে, অর্থাৎ যাতায়াতের অনেকটা সময় চলে যেত, বা একটা হ্যাজার্ড সৃষ্টি হতো তার আয় রোজগার এবং তার জীবন নির্বাহের ক্ষেত্রে। আর বলি যে হারাধনবাবু বিবাহ করেছিল কমলা নামক একজনকে। তো তার আবার 3টা সন্তান হয়েছিল, 2টা ছেলে সন্তান, 1টা মেয়ে সন্তান। তো এরকম একটা বড় একটা পরিবার সৃষ্টি হয়। এবং হারাধনবাবু যাকে বিবাহ করেছিল তার নাম ছিল কমলা। তো কমলার ছিল একটা আসলে ওইরকমভাবে মাতৃস্নেহ দিতে পারতো না ভূতুকে, অর্থাৎ ভূতুকে সে দেখতে পারতো না। তার সৎ ছেলে সাথে যেরকম ব্যবহার সাধারণত করে থাকে সৎ মায়েরা, তো এরকমই আসলে খারাপ ছিল বলা চলে। সে ভূতুকে দেখতে পেত না, ঠিকমতো খেতে দিত না, তার সাথে খারাপ ব্যবহার করতো, তার কিছু ভূত ত্রুটি সহ্য করতে পারতো না, তার কারণে খুব বকা দিত। তো এরকম আর কি। তো এ কারণে ভূতু খুব কষ্ট পেত, এবং সে আসলে খুব একদম ভদ্র ছেলে ছিল, খুব ধৈর্যশীল ছিল। এই জন্য সে কোনো অভিযোগ করতো না বাবার কাছে যে মা এরকম আমাকে মারে, এরকম আমার সহ্য করতে পারে না। সে সব কিছু সয়ে চলতো, সহ্য করতো। এরকম হঠাৎ করে এক সময় তার সাথে পুষ্পের সাক্ষাৎ হয়। এরকম অনেক ধরনের কাহিনী রয়েছে, তো আমরা পড়লে বুঝতে পারবেন। তো সাক্ষাৎ হয়, পুষ্প তাকে অনেক ভালোবাসে এবং ভূতু তারা অনেক ভালোবেসে ফেলে, মায়ের স্নেহ পায়। সে মায়ের স্নেহ কখনো কারো কাছে পায় নাই। এ কারণে তাদের মধ্যে একটা ভালো বন্ধন, একটা বন্ডের সৃষ্টি হয়। পরবর্তীতে হঠাৎ করে এই সৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে হারাধনবাবু আবার বাসায় চলে যায়, তাদের গ্রামের এলাকায় চলে যায়, কারণ তাদের এই টাকা পয়সা দিয়ে আর সংসার চালানো এখন সম্ভব ছিল না। এই কারণে তারা গ্রামে চলে যায়, এবং সেটা খুব কষ্টের ছিল ভূতি এবং পুষ্প দুজনের জন্যই। তারা এটার কারণে খুব কষ্ট অনুভূত করতে থাকে, একে অপরকে আবার ছেড়ে যাচ্ছে, একটু বন্ধন ছিঁড়ে যায়। কারণ পুষ্পর কোনো সন্তান ছিল না, সে বন্ধ হওয়ার কারণে সন্তানদের প্রতি একটা মায়া সে খুব অনুভব করতো। সন্তানদেরকে ভালোবাসবে, তাদেরকে আদর করবে, খাওয়াবে, সেবা করবে, সেটা করতে পারে না। সেটা সে ভূতুর মধ্যে সেরকম একটা বিষয়টা তৈরি হয়েছিল তার। এ কারণে সে তার নিজের সন্তানের মতো দেখতো ভূতুকে, কিন্তু ভূতুকে ছেড়ে আসলে খুব অন্তরে খুব কষ্ট ফিল করে। এর পরবর্তী দেখানো হয়
গ্রামে চলে যাওয়ার পরে ভূতু আর সে তো আর শহরে আসে নাই। এদিকে অনেক বছর পেরিয়ে যায়, প্রায় 30 বছর পেরিয়ে যায়। এর মধ্যেও হারাধনবাবু, এরপরে তার স্ত্রী কমলা, এরা সবাই মারা যায় এবং ভূতু একটা চাকরি পেয়ে যায়, ডাক্তারি, কর্পোরেট একটা ডাক্তারি চাকরি পেয়ে যায়। তো এবং ভূতু বিবাহ করে, তার একটা সন্তানও হয় আর কি। এরপরে ভূতুরা আবার গ্রাম থেকে শহরে আসে, শহরে এসে বসবাস শুরু করে। সাথে আরেকটা বিষয় যে তাদের কমলার যে দুটো সন্তান ছিল, একটি মেয়ে ছিল, তাদের বড় করার দায়িত্ব ভূতুর উপরে পড়ে। তাদের সঙ্গে নিয়ে ভূতু থাকতো এবং কমলা, তার একটা বোন ছিল, সৎ বোন, যেটা 2 বোন 1 ভাই, 2 ভাই 1 বোন। কমলা লক্ষ্মী, তার বিবাহ দিয়েছিল এই ভূতু। তো যাই হোক, এর পরবর্তীতে ঘটনা চলতে চলতে একসময় ভূতুর সাথে সাক্ষাৎ হয় অনঙ্গবাবুর। অনঙ্গবাবুকে বলে যে আমি পুষ্পকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাই নাই, আপনি কি তারে দেখেন বা তারে ঠিক এমন বেঁচে আছে? তখন সে বলে যে হ্যাঁ বেঁচে আছে, তোমাকে নিয়ে যাবো, চলো। তারপরে ভূতু খুব খুশি হয়ে যায়, এতদিন খুঁজেছে, অনেক কষ্ট করেছে, তবুও তার খোঁজ খবর পায় নাই। কারণ যে বাড়িতে পতিতালাটা ছিল, তো সেটা আর কি ভেঙে চুরে নতুন একটা বিল্ডিং করা হয়েছিল এবং সে অনেক খুঁজেছে অলিতে গলিতে কিন্তু কোথাও খুঁজে পায় নাই। তো তারপরে ভূতুকে নিয়ে যায় অনঙ্গবাবু একটা হোটেলে, যে দেখে তার পুষ্পমা আর কি, সে হোটেলের থালা বাসন এগুলো মাজা ঘষা করতেছে। তখন পুষ্প খুব আবেগপ্রবণ হয়ে যায়, সাথে পুষ্প আবেগপ্রবণ হয়ে যায় এবং তার পরবর্তী তাদের একটা ইমোশনাল একটা মিলন তৈরি হয় মা সন্তানের। কারণ পুষ্প মনে মনে তাকে মা গভীর গ্রহণ করেছিল এবং ভূতু পুষ্পকে পুষ্প ভূতুকে তার সন্তান হিসেবে গ্রহণ করেছিল। এরপরে ভূতু তার কষ্ট সহ্য করতে না পেরে সেখান থেকে তার মাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। তো এতটুকুই আর কি কাহিনী এরকম ছিল। অর্থাৎ মূল থেকে যদি বলতে চাই যে আমাদের সমাজে যে কোনো মেয়ের যদি সন্তান না হয়, আমরা আসলে তাদেরকে দেখতে পাই না বা বাড়ি থেকে তাড়িয়ে দেই, যার ফলে আমরা দেখি যে ওই মেয়েটার জীবন আসলে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তার আশ্রয়টা অনিশ্চিত হয়ে যায়। কারণ মেয়েদের বিবাহর পরে স্বামীর বাড়ি হয়ে যায় তাদের আসল বাড়ি, তখন পিতামাতার বাড়িতে আসলে বাবা মা না থাকলে সেরকমভাবে ঠাঁই হয় না, আশ্রয় পায় না। সুতরাং আমাদের সমাজে এই নিয়মটা আসলে পাল্টানো উচিত যে মেয়েটা বন্ধা, সেটা তো আল্লাহর দান, আল্লাহ চাইলে সন্তান একটা দিতে পারেন, 2টা দিতে পারেন, আর বন্ধাও রাখতে পারেন, এটা মেনে নিয়ে আমাদের চলতে হবে। তো এতটুকুই। সর্বশেষ বলতে চাই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অসাধারণ, তার লেখা উপাদান অসাধারণ। আমি সময় পাইলেই তার উপন্যাস পড়ার চেষ্টা করি, আপনারাও চাইলে পড়তে পারেন। আমার মনে হয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ একজন ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম।